আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমি একটু বলে নেই যে বাংলাদেশে আমরা কেন বিশেষ করে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত জেসমিন টুলিকে আমাদের এই কাজে পাওয়ার জন্য সুবিধ করতে সক্ষম হওয়ার জন্য। যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সাহসিকতার সাথে নির্বাচন, বলিষ্ঠ অবস্থান রেখে সকল প্রকার চাপের ঊর্ধ্বে থেকে একজন নির্বাচন কমিশনের কর্মকর্তা, ঊর্ধ্বতন বা মধ্যম পর্যায়ের কর্মকর্তা, তিনি যখন চট্টগ্রামের দৃষ্টান্তটা স্থাপন করেছিলেন, উচ্চ মধ্যম পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে যেই অসাধারণ ভূমিকা রেখেছিলেন, সেটা কিন্তু তার জন্য তার পেশাগত জীবনে বিরাট একটা মাইলফলক। কিন্তু বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার যে ইতিহাস বা নির্বাচনের যে ইতিহাস, তার একটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত হবে যে চাইলে নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে শত প্রতিকূলতার সাথে। এই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এই কারণে তিনি শিক্ষিত সবার কাছে, আমাদের দেশে তো বটে, দেশের বাইরেও পৃথিবীর অনেক দেশেই তিনি জাতিসংঘের এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে দেশে তার যে যে সমস্ত দেশে তিনি অবদান রাখতে পেরেছেন, তার মধ্যে আফগানিস্তান আছে, আমার জানা মতে কসোভো, এবং আপনারা দেখবেন এগুলো হচ্ছে সবই ট্রাভেলড কান্ট্রিজ, বেশিরভাগই আফগানিস্তান, কসোভো, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, সাউথ কোরিয়াতে, এই সমস্ত দেশে তিনি কিন্তু নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু কীভাবে নিশ্চিত করতে হয় সেই বিষয়ে জাতিসংঘের এক্সপার্ট হিসাবে ভূমিকা পালন করতে পেরেছেন। যে কারণে আমরা খুবই আনন্দিত যে আমাদের এই কাজে তিনি যোগদান করতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে আরও একবার। আমরা আরও দুজন বিশেষজ্ঞ পাবো, আসবেন, ইতিমধ্যে অঙ্গীকার হয়েছে। আমাদের সাথে সাখাওয়াত লিটন আপনাদের সকলের পরিচিত, এবং মোহাম্মদ ইমরান হয়তো কারো কারো পরিচিত, আপনাদের সাথে আরও পরিচয় হবে। আমরা আশা করি যে কর্মশালাটি অর্থবহ হবে আপনাদের জন্য এবং আমাদের জন্য। আমাদের জন্য অর্থবহ এই কারণে যে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধমূলক যে উপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য যেই ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে সুষ্ঠু শুদ্ধাচার এবং ইন্টিগ্রিটি, সততা, এবং এই কারণে যে এবং সেটার যে নিশ্চিত করার যে অন্যতম মাধ্যম সেটা জনপ্রতিনিধিত্ব। জনপ্রতিনিধিদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব থাকে, এবং সেই জনপ্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি নিশ্চিত করা যায়, তাহলে সেটার মূল লক্ষ্যটা অর্জন সম্ভব হয়। সেই কারণে আমাদের যে সমস্ত সার্বিক কার্যক্রম আছে, তার মধ্যে একদিক থেকে আমরা এই বিষয়টাকে যেরকম গুরুত্ব দেই, অন্যদিক থেকে এই কাজে সহায়ক ভূমিকা যারা পালন করে থাকেন, তার মধ্যে শীর্ষে আমি বলবো, শীর্ষে অন্যতম অবস্থানে বললে কম বলা হবে, শীর্ষে হচ্ছে যে গণমাধ্যম। এবং গণমাধ্যম আবার টিআইবির একটা অন্যতম বলবো যে সহায়ক ভূমিকা পালন করে থাকে বলে আমরা মনে করি। আমাদের কাজ এবং গণমাধ্যমের কাজ এক সূত্রে গাঁথা। আমরা যেরকম দুর্নীতির প্রতিবেদন করি, আমরা যখন সুশাসন প্রতিবন্ধকতা নিয়ে কাজ করি, আপনারা কিন্তু একই কাজটা করেন। আপনাদের কর্মপদ্ধতি আপনাদের আর আমাদের কর্মপদ্ধতিতে হয়তো পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটা, আমরা একই ভোটের যাত্রী। সেই হিসাবে আমরা এই দুইটি বিষয়কে বিবেচনা, একদিক থেকে গণমাধ্যম কর্মীদের, সহকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদন, নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদন, এই ধরনের ক্ষেত্রে সক্ষমতা এবং বিভিন্নভাবে উৎসাহিত করার মতো যেমন আমাদের যে অ্যাওয়ার্ড আছে, ফেলোশিপ আছে, সেগুলো আমরা তার পাশাপাশি এর প্রশিক্ষণের বিষয়টা জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সেটা করার চেষ্টা করে থাকি। এবং নির্বাচন কেন্দ্রিক কাজটা আমরা সবসময় ধারাবাহিকভাবে করে আসি, এবং সেটি আমাদের অব্যাহত থাকবে। এবং আমি বেশি গভীরে যাব না, কারণ যে বিষয়ে আজকে যে আজকে এবং আগামীকাল প্রশিক্ষণের জন্য যারা এসছেন, তারাই সেই ভূমিকাটি পালন করবেন। আমি শুধু যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন শব্দটা আমরা যখন বলি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখন বলি, তখন এর যে মূল স্টেক হোল্ডার, অংশীজন, তাদের কথা মনে রাখতে হয়। সেখানে হচ্ছে যেমন সেটি বিবেচনায় রেখেই টিআইবির মতো প্রতিষ্ঠানে এবং যারা গণমাধ্যম কর্মী, তাদের পেশাগত দায়িত্বটা পালন করতে হয়। এবং এই তালিকার মধ্যে, অংশীজনের তালিকার মধ্যে অবশ্যই আমরা সবাই জানি, তারপরে একটু যদি আমরা বিবেচনায় নেই, নির্বাচন কমিশন অত্যন্ত কেন্দ্রীয় ভূমিকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মনে করেন অনেকেই। তবে আমি মনে করি যে যেই অংশীজনের কথা আমি বলছি, তাদের প্রত্যেকেরই ভূমিকা এত বেশি গুরুত্বপূর্ণ যে কার ভূমিকা সবচেয়ে বেশি সেটা বলা কঠিন, আমি মনে করি।
যাই হোক, নির্বাচন কমিশন সবার কেন্দ্রীয় ভূমিকা অবশ্যই আছে, আইনগতভাবে সাংবিধানিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব। এই দায়িত্বটি নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠুভাবে পালন করছে, যেমন আজকের প্রথম সেশনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে টুলিয়াপা কথা বলবেন, সেই ভূমিকাটি পালন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা কতটুকু সেটা পালন করছে এবং সেটা আইনি কাঠামো ইত্যাদি দেখার বিষয়। এই কারণে নির্বাচন কমিশন হচ্ছে প্রথম অংশীজন তালিকার মধ্যে। এরপরে অবশ্যই সরকার, নির্বাচনকালীন সরকার, তাই না? নির্বাচনকালীন সরকার, কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন যদি আমরা প্রত্যাশা করি, নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন, নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন, তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না। কাজে এই ভূমিকা, তাদের ভূমিকাটাও আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। আমি যখন আমাদের বলি টিআইবি এবং আপনাদেরকে সাথে নিয়ে বলছি। এর পরবর্তীতে অবশ্যই যে বিষয়টি খুব বেশি আলোচনায় আসে না, আমি মনে করি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রার্থী। এখন রাজনৈতিক দলগুলো যে সুষ্ঠু নির্বাচন না চায়, তাদের প্রত্যেকের মুখেই কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই শুনবো। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই, এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে, যে আমি জিতবো, আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যেই শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। এবং এই ক্ষেত্রটি কিভাবে, মানে এই চর্চাটি, এই বিষয়টি রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীত প্রার্থীগণ কিভাবে সেই ভূমিকাটা পালন করছেন, সেইটি এবং সেটা পালন করার ক্ষেত্রে তারা কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছেন, কতটুকু বিধিমালার প্রতি নির্বাচনী বিধি, আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকছেন, তাদের নিজস্ব যে মৌলিক প্রাতিষ্ঠানিক মানদণ্ড সেগুলো কতটুকু পালন করছেন, নাকি আসলে নির্বাচন অর্থ ক্ষমতায় আমি যাব, যেতেই হবে, না গেলে, না যেতে পারলে আমি নির্বাচনটাকে আমার মতো করে ঢেলে সাজানোর চেষ্টা করব এবং সেখানে আমি পেশি এবং অর্থশক্তির ব্যবহার করব। এই যদি চর্চা হয়, তাহলে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঠিক ভূমিকাটি সুষ্ঠু নির্বাচনের জন্য পালন করা কঠিন হবে। এই পর্যবেক্ষণটা আমাদের করতে হবে। তৃতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আইন প্রক্রিয়া সংস্থা এবং প্রশাসন। কোনো দেশেই একইভাবে, আগের কথার সাথে মিলিয়ে বলবো, কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন এককভাবে শুধু নির্বাচন কমিশন করে না, সরকারও করে না। এটা তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে থাকে প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থা। এবং তাদের ভূমিকাটা কিন্তু নির্বাচন কমিশনের অত্যন্ত সম্পূরক, এবং নির্বাচন, আপনারা সবাই জানেন, নির্বাচনের সময় তারা নির্বাচন কমিশনের আওতাভুক্ত হয়। এই যে ভূমিকাটি তারা কতটুকু নিরপেক্ষতার সাথে পালন করছেন, আমরা যেটা অতীতে দেখেছি তার থেকে কতটুকু সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, চর্চার পরিবর্তন হয়েছে, এবং এই চর্চাটা রাজনৈতিক অঙ্গনে এবং আমলাতান্ত্রিক অঙ্গনে, বিশেষ করে প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থায় কতটুকু প্রতিফলিত হচ্ছে, এবং বাস্তবে সেটার চর্চা আমরা দেখছি কিনা মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে, সেটি পর্যবেক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব, এবং সেটা আমাদের করতে হবে। সেগুলোর জন্য বিভিন্ন ইন্ডিকেটরস আমাদেরকে নিজেদেরকে বের করে নিতে হবে। এটি এরপরে অবশ্যই আমাদের যারা মূল নির্বাচনের যে মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, সেটা হচ্ছে ভোটার্স। আমাদের ভোটারদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে কিনা, এবং ভোটাররাও উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করতে পারছেন কিনা, সেটাও কিন্তু দেখতে হবে। কারণ এই যে শক্তির কথাগুলো বা অংশীজনের কথাগুলো বলছি, তাদের ভূমিকার দ্বারা কিন্তু ভোটারদের আচরণ প্রভাবিত হয়, এবং তাদের ভূমিকার দ্বারা ভোটারদের ভোট দেওয়ার যে অধিকারের প্রেক্ষিত, সেটাও নির্ধারিত হয়। কাজে এইখানে ভোটারদের জন্য যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা, বা ভোটাররা তাদের নির্ধারিত ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন কিনা, সেটি আমাদের দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং সেটি নিয়ে প্রতিবেদন করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আমাদের নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো। তারা কতটুকু আনবায়াসড, জাতীয় এবং আন্তর্জাতিক, কতটুকু আনবায়াস, সুষ্ঠু, নিরপেক্ষভাবে, কতটুকু কোনো প্রকার চাপের ঊর্ধ্বে থেকে বা কোনো প্রকার উদ্দেশ্যমূলক অবস্থানের ঊর্ধ্বে থেকে সে ভূমিকা পালন করছেন, সেটি আমাদেরকে দেখতে হবে। গণমাধ্যম, আমরা আয়নার সামনে দাঁড়াতে হবে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা নিজেরা আমাদের যে ভূমিকাটি পালন করছি, আমার প্রত্যেকটা গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের সকলেই একজন করে ভোটার। আমার চয়েস থাকবে, কোনো দলের প্রতি আমাদের আনুগত্য থাকতে পারে বা পছন্দ অপছন্দ থাকতে পারে। আমরা কি সেটা দ্বারা বায়াসড হচ্ছি, নাকি আমরা আমাদের
যখন পেশাগত দায়িত্বটা ভোট যখন দিতে যাব তখনই আমি আমার প্রার্থীকে ভোট দেব, কিন্তু আমার যখন পেশাগত দায়িত্বটা পালন করছি তখন আমি সঠিকভাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকাটা পালন করতে পারছি কিনা। এই যে ডিভাইডটা, এই যে দুইটাই ভূমিকা আমাদের সংবাদকর্মী হিসাবে, এই ভূমিকাটা সম্পর্কে সচেতন থেকে সেইখানে যদি আমরা সঠিক ভূমিকাটা পালিত হচ্ছে কিনা সেটা নিজেরা চর্চা করতে এবং অন্যরা সেটা করতে পারছেন কিনা সেটাও যদি চিহ্নিত করার চেষ্টা করতে পারি। আমাদের সকলের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে আমরা নিজেরা। কাজে আমরা যদি নিজেদের ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারছি না সেটা যদি পর্যবেক্ষণ করতে পারি তাহলে কিন্তু নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে। আমি আর দীর্ঘায়িত করব না। আমি এর মধ্যে আরও অ্যাক্টার্স আছে, আরও বিভিন্ন উপাদান আছে, সেই বিষয়গুলো আলোচনা সাপেক্ষে আসবে। আপনারা নিশ্চয়ই আমাদের যারা প্রশিক্ষক আছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়গুলো নিয়ে গভীরভাবে, শুধুমাত্র এটাকে ওয়ান ওয়ে ট্রাফিক না, যারা যারা কর্মশালাগুলি পরিচালনা করবেন শুধু তাদের কথা শুনবেন সেটাই নয়, আপনারা অংশগ্রহণ করবেন যাতে করে বিষয়টা ইন্টারেক্টিভ হয়, অংশগ্রহণমূলক হয়। এবং আমি শুনে খুব খুশি হলাম যে কয়েকটা বিষয়ে আরএফএডি ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চাচ্ছেন। আপনাদেরকে স্বাগত জানাই। এবং এক্ষেত্রে যেগুলো আপনি উল্লেখ করেছেন সেখানে যদি টিআইবির সক্ষমতা অনুযায়ী কোনোভাবে অংশগ্রহণের সুযোগ বা কোনোভাবে উপাদান রাখার সুযোগ থাকে সেটা আমরা সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব, এই প্রত্যাশা রেখে আমরা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা আশা করছি দিনটা আপনাদের জন্য উপভোগ্য হবে। শুধুমাত্র প্রশিক্ষণ হিসেবে দেখলে ভালো এনজয় করবেন না, ইউ হ্যাভ টু এনজয় দ্য হোল ডে। আর তৌহিদ যেটা বলেছেন আপনাদেরকে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আপনারা সংবাদকর্মী হিসাবে ডিটাচ থাকা আপনাদের পক্ষে কঠিন, চেষ্টা করতে হবে আর কি। হ্যাঁ, আপনারা এর মধ্যেও যদি বাধ্যতামূলক কিছু হয় তাহলে সেটা হয়তো আপনারা না করে পারবেন না, কিন্তু যতখানি সম্ভব টেলিফোন থেকে বা অন্য দায়িত্ব থেকে এখন এই কয়েক ঘন্টা যদি আজকে সারাদিন এবং কালকে নিজেদেরকে বিরত রাখেন, এখানে ফুললি কনসেন্ট্রেট করেন, এনজয় করেন, তাহলে সেটা সুখকর হবে এবং যে পারপাসে আমরা এটা করছি সেটা অর্জন করা সম্ভব হয়। আমি সারাক্ষণ আপনাদের সাথে থাকতে পারলে আমার খুব ভালো লাগতো। আনফর্চুনেটলি আমি সেটা পারছি না আমার অন্য দায়িত্বের কারণে। তবে আমি কালকে আরেকবার আপনাদের সাথে আশা করি শেষের দিকে দেখা করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে যে প্রশিক্ষণের মূল উদ্দেশ্যটা সেটা বিচ্যুত হয়ে সেটা আমরা চাইবো না, এটা বিবেচনায় রেখে আমরা একটু আলোচনা করতে পারি খুব সংক্ষেপে। দুজনেরই প্রশ্নে প্রথমটা নিয়ে যেটা বলবো যে আসলে নীতিমালা আইনগত কাঠামো বেশ কিছু পরিবর্তন হচ্ছে আমার জানা মতে। নতুন নির্বাচন কমিশন যে আরপিও সংশোধনের দিকে যাচ্ছে এবং সংবাদকর্মীদের জন্য যে নীতিমালা সেটাতেও কিছু পরিবর্তন এসছে। সেখানে প্রত্যাশিত জায়গায় আমরা যেতে পারি নাই। যেমন সংবাদকর্মীদের যে অ্যাক্সেসের বিষয়টি যেটা আপনি বলছেন, সেখানে একটা ট্রিক রাখা হয়েছে যে যেন ভোট কেন্দ্রে প্রবেশের আগে করতে হবে না, অবহিত করতে হবে। যে অবহিত করার নামে অবহিত করার যে দায়িত্বটা বা বাধ্যবাধকতা সেটাকে অপব্যবহার করা যেতে পারে, সেটাই আমাদের উৎকণ্ঠার জায়গা, তাই তো? এবং সেটি নিয়ে আমাদের চেষ্টা করছি আমরা নির্বাচন কমিশনে আমাদের পক্ষ থেকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সুপারিশের মধ্যে সেটা আছে সেটাকে সংশোধনের জন্য। কিন্তু সেটা যদি নাও হয়, সেটা যদি আমি আশা করছি যে সেটা এই বাধ্যবাধক, কারণ আমার যদি কার্ড থাকে, আমার যদি অ্যাক্রিডিটেশন থাকে নির্বাচন কমিশনে, এই কার্ডটাই তো যথেষ্ট। এটা অবহিত করতে যাওয়ার মানেই হচ্ছে যে এখানে আমি হ্যারাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে এবং সেটা টার্গেটেড হ্যারাসমেন্ট হতে পারে, এই ঝুঁকিটা থাকে। এটা অপসারণ করা উচিত বলে আমরা মনে করি। কিন্তু সেটা যদি না হয় তারপরে কিন্তু আমাদের ভূমিকাটা আমাদের যার যার জায়গা থেকে যথাযথ পালন করার চেষ্টা করতে হবে। সেটা আইনের মধ্যে থেকে, নীতিমালার মধ্যে থেকে আমরা যাতে করে এককভাবে না হলেও সামষ্টিকভাবে বিষয়গুলো মোকাবেলা করার চেষ্টা করতে পারি। চট করে একটা জিনিস আপনার দ্বিতীয় প্রশ্নের সাথে মিলেই বলছি আর কি। আমাদের যে অবকাঠামো, যেটাকে গভর্নেন্সের, সুশাসনের এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক সততা, শুদ্ধাচার, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি বিষয়গুলোকে, যে সম্ভাবনাগুলোকে যেভাবে পদদলিত করা হয়েছে এবং দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, এটা শুধু গত 16 বছরের নয়, এটা বাংলাদেশে বলতে গেলে 54 বছরেই যে অবস্থায় তৈরি করা হয়েছে, প্রতিটা প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে, দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে
পেশাগত দলীয়পনা সৃষ্টি করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে। সেইখান থেকে অল্প সময়ের মধ্যে 1 বছর 1.5 বছরের মধ্যে পুরো বিষয়টাকে ঢেলে সাজানো খুব একটা সহজ কাজ নয়, আমি স্বীকার করি। যে কারণে কিন্তু আমাদের যে আপনাদের অনেকের প্রশ্নগুলো যে আসলে এই প্রশাসন দিয়ে, এই আইন প্রকাশ সংস্থা দিয়ে আমরা আসলে সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি কিনা, এই প্রশ্নের পেছনে যুক্তি তো অবশ্যই আছে। কারণ পতিত সরকারের এজেন্টরা বা তাদের সহযোগীরা প্রশাসনে বা আইন প্রকাশ সংস্থায় নেই সেটা বলা যাবে না, যেরকম অন্যদিক থেকে যাদেরকে নতুন করে যারা বলবো যে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন তাদের যে অবস্থান ফিরে পাওয়া, সেটাও কিন্তু তার মধ্যেও কিন্তু দলীয়করণ, একটা দলীয়করণের জায়গায় আরেকটা দলীয়করণ প্রতিস্থাপিত হয়েছে অনেক ক্ষেত্রে, সেটা মোটামুটি অস্বীকার করার কোনো উপায় নেই। এর পাশাপাশি আছে আর এটা 2 ধরনের শক্তি। অন্যদিকে তৃতীয় আরেকটা আছে যারা হয়তোবা চেষ্টা করছেন মানে নিরপেক্ষ থাকার জন্য, যারা পেশাগত জীবনে সবসময় তো চেষ্টা করেছেন। কারণ আমি মনে করি না যে যারা প্রশাসনে আইন প্রয়োগের সংস্থায় যারা আছেন তারা শতভাগ এইভাবে দলীয়করণের দ্বারা প্রভাবিত। কিছু কিছু কর্মকর্তা কর্মচারী তো আছেন যারা চেষ্টা করে যাচ্ছেন, এবং জেসমিন টুলির মতো আরও আছেন হয়তোবা। কাজে এই যে 3 ধরনের শক্তি, তাদের টানাপোড়েনের মধ্যে কিন্তু এই প্রশাসন আইন প্রক্রিয়া সংস্থা চলবে, তারা তাদের ভূমিকাটি পালন করবে, এবং সেইটি আসলে আমাদের দায়িত্ব হবে পর্যবেক্ষণ করা। এটি চট করে এদের পরিবর্তন করে ফেলা এবং নতুন করে পুরো প্রশাসন আইন প্রক্রিয়া সংস্থা ঢেলে সাজানো, সেটা যেরকম সম্ভব ছিল না, সম্ভব নয়, একইভাবে আমাদেরকে সময় দিতে হবে যাতে করে এটা একটা স্থিতিশীলতার মধ্যে আসে, একটা নতুন ধরনের পেশাদারিত্ব তৈরি হয়। যে কারণেই কিন্তু সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা, তাদের সুপারিশগুলো প্রস্তাব করেছে। দুর্ভাগ্যের বিষয় যে সেই প্রস্তাবনা সুপারিশগুলো বাস্তবায়নের খুব একটা এখন পর্যন্ত অগ্রগতি হয় নাই। সেটা যতটুকু হতে পারতো ততটুকু হয়নি, কিছু হয়েছে, কিন্তু সেদিকে আমরা যাচ্ছি। একটা পর্যায়ে সেদিকে হয়তো আমরা বাস্তব পুরোপুরি অর্জনটা করতে পারবো। ইতিমধ্যে আমি যেটা বলতে চাই সেটা আপনাদের প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে যে আমি শুরুতে যেটা বলেছি সেটাই, যে এই যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলোকে মাথায় রেখেই, বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হবে, এবং সেটার মাধ্যমে কিন্তু 2টা জিনিস তুলে ধরতে হবে। আসলে একদিক থেকে সত্যিকার অর্থেই আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে, যথাযথভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য অংশীজনগুলো তাদের ভূমিকা কতটুকু পালন করার চেষ্টা করছে, সেটাকে যেরকম তুলে ধরার চেষ্টা করা, অন্যদিকে কোথায় বিচ্যুতি ঘটছে সেটাও তুলে ধরার চেষ্টা করা কিন্তু আমাদেরই দায়িত্ব, সংবাদ কর্মীদের এবং টিআইবির মতো প্রতিষ্ঠানের দায়িত্ব। সেই কাজটি আমাদেরকে করতে হবে। আমাদেরকে ফ্র্যাঙ্কলি, আমি খুবই ওপেনলি বলবো, মনে রাখতে হবে যে আমাদের পলিটিক্যাল স্পেস, অর্থাৎ রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন, এই 2টা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে এরকম দৃষ্টান্ত এখনও কিন্তু বিরল। যেই কারণে আমাদেরকে এই অ্যাজামশনটার উপরে ভিত্তি করেই, এবং এটা চট করে ওরা শিক্ষাটা গ্রহণ করবেন এবং গ্রহণ করে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সঠিক ভূমিকা পালন করতে পারবেন। রিপিট করছি, রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল এবং যারা আইন প্রকারী সংস্থা, প্রশাসন, তাদের মধ্যে এই চেতনার থেকে মূল শিক্ষা গ্রহণ করার চট্টগ্রামের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন উচ্চ মধ্যম পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে যেই অসাধারণ ভূমিকা রেখেছিলেন, সেটা কিন্তু তার জন্য তার পেশাগত জীবনে বিরাট একটা মাইলফলক। কিন্তু বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার যে ইতিহাস বা নির্বাচনের যে ইতিহাস, তার একটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত হবে যে চাইলে নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে শত প্রতিকূলতার সাথে। এই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এই কারণে তিনি শিক্ষিত সবার কাছে, আমাদের দেশে তো বটে, দেশের বাইরেও পৃথিবীর অনেক দেশেই তিনি জাতিসংঘের এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী দেশে তার যে যে সমস্ত দেশে তিনি অবদান রাখতে পেরেছে, তার মধ্যে আফগানিস্তান আছে, আমার জানা মতে কসোভো, এবং আপনারা দেখবেন এগুলো হচ্ছে তো সবই ট্রাভেলড কান্ট্রিজ, হ্যাঁ, বেশিরভাগই আফগানিস্তান, কসোভো, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, সাউথ কোরিয়াতে, এই সমস্ত দেশে তিনি কিন্তু নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু কীভাবে নিশ্চিত করতে হয় সেই বিষয়ে জাতিসংঘের এক্সপার্ট হিসাবে ভূমিকা পালন করতে পেরেছেন। যে কারণে আমরা খুবই আনন্দিত যে আমাদের এই কাজে তিনি যোগদান করতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে আরও একবার। আমরা আরও 2জন বিশেষজ্ঞ পাবো, আসবেন, ইতিমধ্যে অঙ্গীকার হয়েছে। আমাদের সাথে সাখাওয়াত লিটন, আপনাদের সকলের পরিচিত
এবং মোহাম্মদ ইমরান, হয়তো কারো কারো পরিচিত আপনাদের সাথে আপনার পরিচয় হবে। আমরা আশা করি যে কর্মশালাটি অর্থবহ হবে আপনাদের জন্য এবং আমাদের জন্য অর্থবহ এই কারণে যে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধমূলক যে উপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য যেই ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে সুষ্ঠু শুদ্ধাচার এবং ইন্টিগ্রিটি, সততা, এবং এই কারণে যে এবং সেটার যে নিশ্চিত করার যে অন্যতম মাধ্যম সেটা জনপ্রতিনিধিদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব থাকে এবং সেই জনপ্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি নিশ্চিত করা যায় তাহলে সেটার মূল লক্ষ্যটা অর্জন সম্ভব হয়। সেই কারণে আমাদের যে সমস্ত সার্বিক কার্যক্রম আছে তার মধ্যে একদিক থেকে আমরা এই বিষয়টাকে যেরকম গুরুত্ব দেই, অন্যদিক থেকে এই কাজে সহায়ক ভূমিকা যারা পালন করে থাকেন তার মধ্যে শীর্ষে আমি বলবো, শীর্ষে অন্যতম অবস্থানে বললে কম বলা হবে, শীর্ষে হচ্ছে যে গণমাধ্যম। এবং গণমাধ্যম আবার টিআইবির একটা অন্যতম বলবো যে সহায়ক ভূমিকা পালন করে থাকে বলে আমরা মনে করি। আমাদের কাজ এবং গণমাধ্যমের কাজ এক সূত্রে গাঁথা। আমরা যেরকম দুর্নীতির প্রতিবেদন করি, আমরা যখন সুশাসন প্রতিবন্ধকতা নিয়ে কাজ করি, আপনারা কিন্তু একই কাজটা করেন। আপনাদের কর্মপদ্ধতি আপনাদের আর আমাদের কর্মপদ্ধতিতে হয়তো পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটা, আমরা একই ভোটের যাত্রী। সেই হিসাবে আমরা এই দুইটি বিষয়কে বিবেচনা, একদিক থেকে গণমাধ্যম কর্মীদের, সহকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদন, নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদন, এই ধরনের ক্ষেত্রে সক্ষমতা এবং বিভিন্নভাবে উৎসাহিত করার মতো যেমন আমাদের যে অ্যাওয়ার্ড আছে, ফেলোশিপ আছে, সেগুলো আমরা তার পাশাপাশি এর প্রশিক্ষণের বিষয়টা জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সেটা করার চেষ্টা করে থাকি। এবং নির্বাচন কেন্দ্রিক কাজটা আমরা সবসময় ধারাবাহিকভাবে করে আসি এবং সেটি আমাদের অব্যাহত থাকবে। এবং আমি বেশি গভীরে যাব না, কারণ যে বিষয়ে আজকে যে প্রশিক্ষণে, আজকে এবং আগামীকাল প্রশিক্ষণের জন্য যারা এসছেন তারাই সেই ভূমিকাটি পালন করবেন। আমি শুধু যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন শব্দটা আমরা যখন বলি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখন বলি, তখন এর যে মূল স্টেক হোল্ডার, অংশীজন, তাদের কথা মনে রাখতে হয়। সেখানে হচ্ছে যেমন সেটি বিবেচনায় রেখেই টিআইবির মতো প্রতিষ্ঠানে বা এবং যারা গণমাধ্যম কর্মী তাদের পেশাগত দায়িত্বটা পালন করতে হয়। এবং এই তালিকার মধ্যে, অংশীজনের তালিকার মধ্যে অবশ্যই আমরা সবাই জানি, তারপরে একটু যদি আমরা বিবেচনায় নেই, নির্বাচন কমিশন অত্যন্ত কেন্দ্রীয় ভূমিকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মনে করেন অনেকেই। তবে আমি মনে করি যে যেই অংশীজনের কথা আমি বলছি তাদের প্রত্যেকেরই ভূমিকা এত বেশি গুরুত্বপূর্ণ যে কার ভূমিকা সবচেয়ে বেশি সেটা বলা কঠিন আমি মনে করি। যাই হোক, নির্বাচন কমিশন সবার কেন্দ্রীয় ভূমিকা অবশ্যই আছে, আইনগতভাবে সাংবিধানিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব। এই দায়িত্বটি নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠুভাবে পালন করছে, যেমন আজকের প্রথম সেশনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে টুলিয়াপা কথা বলবেন, সেই ভূমিকাটি পালন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, তারা কতটুকু সেটা পালন করছে এবং সেটা আইনি কাঠামো ইত্যাদি দেখার বিষয়। এই কারণে নির্বাচন কমিশন হচ্ছে প্রথম অংশীজন তালিকার মধ্যে। এরপরে অবশ্যই সরকার, নির্বাচনকালীন সরকার, তাই না? নির্বাচনকালীন সরকার, কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন যদি আমরা প্রত্যাশা করি, নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন, নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন, তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না। কাজে এই ভূমিকা, তাদের ভূমিকাটাও আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। আমি যখন আমাদের বলি টিআইবি এবং আপনাদেরকে সাথে নিয়ে বলছি। এর পরবর্তীতে অবশ্যই যে বিষয়টি খুব বেশি আলোচনায় আসে না, আমি মনে করি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রার্থী। এখন রাজনৈতিক দলগুলো যে সুষ্ঠু নির্বাচন না চায়, তাদের প্রত্যেকের মুখেই কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই শুনবো। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই, এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতবো, আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। এবং এই ক্ষেত্রটি কিভাবে, মানে এই চর্চাটি, এই বিষয়টি রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীত প্রার্থীগণ কিভাবে সেই ভূমিকাটা পালন করছেন, সেইটি এবং সেটা পালন করার ক্ষেত্রে তারা কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছেন,
কতটুকু বিধিমালার প্রতি নির্বাচনী বিধি আচরণ বিধির প্রতি শ্রদ্ধাশীল থাকছেন, তাদের নিজস্ব যে মৌলিক প্রাতিষ্ঠানিক মানদণ্ড সেগুলো কতটুকু পালন করছেন, নাকি আসলে নির্বাচন অর্থ ক্ষমতায় আমি যাব, যেতেই হবে, না গেলে না যেতে পারলে আমি নির্বাচনটাকে আমার মতো করে ঢেলে সাজানোর চেষ্টা করব এবং সেখানে আমি পেশি এবং অর্থ শক্তির ব্যবহার করব। এই যদি চর্চা হয় তাহলে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঠিক ভূমিকাটি সুষ্ঠু নির্বাচনের জন্য পালন করা কঠিন হবে। এই পর্যবেক্ষণটা আমাদের করতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আইন প্রক্রিয়া সংস্থা এবং প্রশাসন। কোনো দেশেই একইভাবে আগের কথার সাথে মিলিয়ে বলবো, কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন এককভাবে শুধু নির্বাচন কমিশন করে না, সরকারও করে না। এটা তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে থাকে প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থা, এবং তাদের ভূমিকাটা কিন্তু নির্বাচন কমিশনের অত্যন্ত সম্পূরক এবং নির্বাচন আপনারা সবাই জানেন নির্বাচনের সময় তারা নির্বাচন কমিশনের আওতাভুক্ত হয়। এই যে ভূমিকাটি তারা কতটুকু নিরপেক্ষতার সাথে পালন করছেন, আমরা যেটা অতীতে দেখেছি তার থেকে কতটুকু সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, চর্চার পরিবর্তন হয়েছে, এবং এই চর্চাটা রাজনৈতিক অঙ্গনে এবং আমলাতান্ত্রিক অঙ্গনে বিশেষ করে প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থায় কতটুকু প্রতিফলিত হচ্ছে, এবং বাস্তবে সেটার চর্চা আমরা দেখছি কিনা মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সেটি পর্যবেক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব, এবং সেটা আমাদের করতে হবে। সেগুলোর জন্য বিভিন্ন ইন্ডিকেটরস আমাদেরকে নিজেদেরকে বের করে নিতে হবে। এটি এরপরে অবশ্যই আমাদের যারা মূল নির্বাচনের যে মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, সেটা হচ্ছে ভোটার্স। আমাদের ভোটারদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে কিনা, এবং ভোটাররাও উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করতে পারছেন কিনা সেটাও কিন্তু দেখতে হবে। কারণ এই যে শক্তির কথাগুলো বা অংশীজনের কথাগুলো বলছি, তাদের ভূমিকার দ্বারা কিন্তু ভোটারদের আচরণ প্রভাবিত হয়, এবং তাদের ভূমিকার দ্বারা ভোটারদের ভোট দেওয়ার যে অধিকারের প্রেক্ষিত সেটাও নির্ধারিত হয়। কাজে এইখানে ভোটারদের জন্য যে উপযোগী পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা বা ভোটাররা তাদের নির্ধারিত ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন কিনা সেটি আমাদের দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং সেটি নিয়ে প্রতিবেদন করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আমাদের নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো। তারা কতটুকু আনবায়াসড, জাতীয় এবং আন্তর্জাতিক, কতটুকু আনবায়াস, সুষ্ঠু নিরপেক্ষভাবে, কতটুকু কোনো প্রকার চাপের ঊর্ধ্বে থেকে বা কোনো প্রকার উদ্দেশ্যমূলক অবস্থানের ঊর্ধ্বে থেকে সে ভূমিকা পালন করছেন সেটি আমাদেরকে দেখতে হবে। গণমাধ্যম, আমরা আয়নার সামনে দাঁড়াতে হবে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা নিজেরা আমাদের যে ভূমিকাটি পালন করছি, আমার প্রত্যেকটা গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের সকলেই একজন করে ভোটার। আমার চয়েস থাকবে, কোনো দলের প্রতি আমাদের আনুগত্য থাকতে পারে বা পছন্দ অপছন্দ থাকতে পারে। আমরা কি সেটা দ্বারা বায়াসড হচ্ছি, নাকি আমরা আমাদের যখন পেশাগত দায়িত্বটা ভোট যখন দিতে যাব তখনই আমি আমার প্রার্থীকে ভোট দেব, কিন্তু আমরা যখন পেশাগত দায়িত্বটা পালন করছি তখন আমি সঠিকভাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকাটা পালন করতে পারছি কিনা। এই যে ডিভাইডটা, এই যে দুইটাই ভূমিকা আমাদের সংবাদকর্মী হিসাবে, এই ভূমিকাটা সম্পর্কে সচেতন থেকে সেইখানে যদি আমরা সঠিক ভূমিকাটা পালিত হচ্ছে কিনা সেটা নিজেরা চর্চা করতে এবং অন্যরা সেটা করতে পারছেন কিনা সেটাও যদি চিহ্নিত করার চেষ্টা করতে পারি। আমাদের সকলের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে আমরা নিজেরা। কাজে আমরা যদি নিজেদের ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারছি না সেটা যদি পর্যবেক্ষণ করতে পারি তাহলে কিন্তু নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে। আমি আর দীর্ঘায়িত করব না। এর মধ্যে আরও অ্যাক্টরস আছে, আরও বিভিন্ন উপাদান আছে, সেই বিষয়গুলো আলোচনা সাপেক্ষে আসবে। আপনারা নিশ্চয়ই আমাদের যারা প্রশিক্ষক আছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়গুলো নিয়ে গভীরভাবে, শুধুমাত্র এটাকে ওয়ান ওয়ে ট্রাফিক না, যারা কর্মশালাগুলি পরিচালনা করবেন শুধু তাদের কথা শুনবেন সেটাই নয়, আপনারা অংশগ্রহণ করবেন যাতে করে বিষয়টা অংশগ্রহণ